সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন কলোরেক্টাল কেয়ার সলিউশন ইজ হিয়ার অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই কেয়ার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলেজ গেট। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে মলদ্বারে ব্যথা, এর কারণ, চিকিৎসা এবং প্রতিকার। এবং এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য চিকিৎসক, বিশিষ্ট কলোরেক্টাল সার্জন ডক্টর মোহাম্মদ নাজমুল হক মাসুম, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলুন দর্শক, পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, কেমন আছেন আপনি? এই তো ভালো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাজ টিভির পক্ষ থেকে, আপনার এত ব্যস্ততম সময়ের মধ্যে আপনি আজকে আমাদের সময় দিয়েছেন। দর্শক, পরিচিত হয়ে নিলাম আমাদের আজকের অতিথির সাথে। আপনাদের যে কোনো জিজ্ঞাসা বা মতামতের জন্য আমাদের টিভি স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করতে পারেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুকে যে অফিসিয়াল পেজটি আছে সেটাতে লাইক এবং কমেন্ট করার মাধ্যমে আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের রাজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন www.rajtvbd.com। এছাড়া দর্শক, আপনারা গুগল প্লে স্টোর থেকে আমাদের রাজ টিভি যে অ্যাপসটি রয়েছে সেটি ডাউনলোড করার মাধ্যমে কিন্তু সবসময় আমাদের সাথে থাকতে পারেন। চলুন দর্শক, আমরা চলে যাই আমাদের আজকের মূল আলোচনায়। স্যার, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় যেটি নির্ধারণ করেছি আজকে, স্যার মলদ্বারে ব্যথা। স্যার, এটার কারণ এবং স্যার সবকিছু সম্পর্কে আজকে আমরা জানবো। তো স্যার, শুরুতে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে স্যার, এটা কিন্তু খুবই কমন একটি সমস্যা। অনেক পেশেন্টই আপনারা এরকম পেয়ে থাকেন যে বলে যে স্যার মলদ্বারে ব্যথা হচ্ছে, বা স্যার পায়খানা করার সময় তারা ব্যথাটা বেশি অনুভব করছে। তো স্যার, এই যে কারণগুলো মলদ্বারে ব্যথার, স্যার এগুলোর কারণগুলো আসলে কি একটু যদি বলতেন? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। মলদ্বারে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে, তার মধ্যে সবচেয়ে কমন কারণটি হচ্ছে অ্যানাল ফিশন, যেটা হচ্ছে মলদ্বার ফেটে যায়। মলদ্বার সাধারণত ফেটে যায় কারো যদি কোষ্ঠকাঠিন্য হয়, বা হঠাৎ করে কারো ডায়রিয়া হচ্ছে, বারে বারে বাথরুমে যেতে হচ্ছে, সেই কারণে মলদ্বারে ব্যথা হয়ে থাকে। এটা ছাড়াও বিভিন্ন কারণে মলদ্বারে ব্যথা হতে পারে। হঠাৎ করে যদি মলদ্বারের চারপাশে কোনো ফোড়া জাতীয় কিছু হয়, যেটাকে আমরা সাধারণত অ্যানোরেক্টাল অ্যাবসেস বলে থাকি বা পেরিয়ানাল অ্যাবসেস বলে থাকি, সেজন্য ব্যথা হতে পারে। এটা ছাড়া কারো যদি পাইলস থাকে, যেটাকে আমরা 3rd ডিগ্রি হেমোরয়েড বলি, আগে হয়তো মলত্যাগের পর সেই জিনিসটা বের হতো, আবার চাপ দিলে ঢুকে যেত, হঠাৎ করে সেটা আর বের হচ্ছে না, মানে ঢুকছে না মলত্যাগের পর, অর্থাৎ যেটাকে আমরা থ্রম্বোস হেমোরয়েড বলে থাকি, সেজন্য মলদ্বারে ব্যথা হতে পারে। তাছাড়া কখনো কখনো মলদ্বারে তেমন কোনো সমস্যা থাকে না, আমরা পরীক্ষা নিরীক্ষা করেও তেমন কোনো কারণ খুঁজে পাই না, কিন্তু পেশেন্ট বলে থাকে মলদ্বারে ব্যথা, মলদ্বারে ব্যথা, যেটাকে আমরা বলে থাকি প্রোক্টালজিয়া ফুগাস। মূলত কারো যদি পেরিয়ানাল অ্যাবসেস বা ফোড়া হয়ে থাকে, সেই কারণে ব্যথা হতে পারে। অ্যানাল ফিশারের জন্য ব্যথা হতে পারে, থ্রম্বোস হেমোরয়েডের জন্য ব্যথা হতে পারে, কিন্তু কোনো কারণ যদি না পায়, সেটাকে আমরা বলে থাকি প্রোক্টালজিয়া ফুগাস। সেটার জন্য মলদ্বারে ব্যথা অনুভূত হতে পারে। মলদ্বারে ব্যথার মূলত কারণ যেটা, সেটা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেস। পেরিয়ানাল অ্যাবসেসের সাধারণত রোগীর পূর্বে কোনো সমস্যা থাকে না। রোগীরা সাধারণত বলে থাকেন, আমার সারা জীবনও কোনো সমস্যা ছিল না, একদিন বা দুদিন যাবৎ মলদ্বারে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এবং ব্যথার সাথে রোগী জ্বরও চলে আসে, সেই কথা বলে থাকেন। এইরকম সমস্যা নিয়ে অনেক সময় রোগীরা বাড়িতে বসে থাকেন, উনি হয়তো ভাবেন হঠাৎ করে ব্যথা হচ্ছে, কিছু ওষুধ খেয়ে থাকি, ব্যথার ওষুধ খাই, বা পাশের দোকানে থেকে ওষুধ খাচ্ছে। এখন সমস্যা যেটা হয়, অ্যাবসেস বা ফোড়া যদি হয়, এটার চিকিৎসা হচ্ছে ড্রেন করা বা অপারেশন করা। কিন্তু অপারেশন না করে যদি উনি ওষুধ খেতে থাকেন, তাহলে ফোড়াটা যদি ছোট থাকে, সেটা আস্তে আস্তে বড় হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় মলদ্বারে ফোড়া হয়ে মলদ্বারটা পচে যাচ্ছে, সেই রকম সমস্যাও হয়ে থাকে। কাজে আমি বলবো, মলদ্বারে যখনই আপনি ব্যথা অনুভূত করবেন, যদি ব্যথাটা তীব্র হয়, আপনি বসতে না পারেন, আপনার জ্বর হয়, আপনার আগে কখনোই সমস্যা ছিল না, হঠাৎ করে ব্যথা হচ্ছে, এটার জন্য আপনি কালক্ষেপণ না করে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে যদি বলে থাকেন আপনার অ্যাবসেস হয়েছে, তাহলে আপনার সেই ফোড়াটা অতি শীঘ্রই অপারেশন করতে হবে। এটা অপারেশন না করে যদি ওষুধ খায়, তাহলে যদি হয়তো ছোট একটা ফোড়া ছিল, সেটা বড় ফোড়ায় পরিণত হবে, এবং এটা যদি অপারেশন করা না হয় বা দেরি হয়ে যায়, সেই ক্ষেত্রে ফোড়াটা অপারেশন করার পরও নানাবিধ সমস্যা হতে পারে, যেটাকে আমরা বলি ফিস্টুলা, এবং জটিল প্রকৃতির ফিস্টুলা হতে পারে। কাজেই মলদ্বারে ব্যথা হলেই সবার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। অনেকে হয়তো বলে থাকবেন, মলদ্বারে ফোড়াটা আসলে কেন হয়?
মলদ্বারের ফোড়াটা আমাদের মলদ্বারে বিভিন্ন রকম অ্যানাল গ্ল্যান্ড থাকে, যেটার কাজ হচ্ছে আমাদের মল থেকে সহায়তা করা, মলটাকে বের হতে সাহায্য করা। যদি কোনো কারণে অ্যানাল গ্ল্যান্ডে ইনফেকশন হয়ে থাকে সেজন্য মলদ্বারে ফোড়া হয় বা পেরিঅ্যানাল অ্যাবসেস হয়। সাধারণত 90% ক্ষেত্রেই এই কারণেই হয়ে থাকে। কারো 10% ক্ষেত্রের যেটা হয় যদি মলদ্বারে টিবি থাকে, ক্রনস ডিজিজ বলি, অথবা ক্যান্সার থাকে, সেটার জন্য মলদ্বারে ফোড়া হতে পারে। মলদ্বারে ফোড়া যদি হয় সেটা আমরা কি করে বুঝবো, কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা? সাধারণত কোনো এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞ ডাক্তার রোগীর ইতিহাস নিয়ে মলদ্বারে আঙ্গুল দিয়ে পরীক্ষা করে এটা বুঝতে পারেন। কখনো কখনো সেই অ্যাবসেসটা যদি ঠিক মলদ্বারে না হয়ে মলদ্বার থেকে একটু উপরের দিকে হয়, যেমন সুপ্রালিভেটর অ্যাবসেস, ইন্টারস্পিন্টারিক অ্যাবসেস হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক সময় আলট্রাসোনোগ্রাম, যেটা হচ্ছে পেরিঅ্যানাল আলট্রাসোনোগ্রাম বলে থাকি বা এন্ডোলুমিনাল আলট্রাসোনোগ্রাম, সেটা করার প্রয়োজন হতে পারে, বা এমআরআই অ্যানাল ক্যানাল করারও প্রয়োজন হতে পারে। এবং সেইভাবে আমরা বুঝতে পারি আসলে ফোড়াটা কোথায়, সেটা লোকেশন নির্ণয় করে আমরা অপারেশন করে থাকি। অপারেশনের আবার বিভিন্ন পদ্ধতি রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় মলদ্বারের পাশে ছোট্ট একটি ইনসিশন দিয়ে, যেটাকে আমরা ক্রুশিয়েট ইনসিশন বলি, সেই ইনসিশন দিয়ে অ্যাবসেসটা ড্রেন করি। কিন্তু এতে যে সমস্যাটা হয়, সাধারণত 30 থেকে 40% রোগীর ক্ষেত্রে আবার দেখা যায় একটা নালী হয়, ফিস্টুলা হয়। এবং সেই অ্যাবসেসটা যদি সুপ্রালিভেটর অ্যাবসেস হয় বা ভিতরের দিকে অ্যাবসেস হয়, সেটা যদি আমরা মলদ্বারের পাশে ছিদ্র করে ড্রেন করে থাকি, সেই ক্ষেত্রে দেখা যায় জটিল ফিস্টুলা হতে পারে। সেই অ্যাবসেসগুলি ড্রেন করার পদ্ধতি হচ্ছে ইন্টারনাল ড্রেনেজ, বা মলদ্বারের পাশে আমরা কাটবো না, মলদ্বারের ভিতরে আমরা কেটে সেই পুঁজগুলি বের করে দিব। অনেক ক্ষেত্রে সেই অ্যাবসেসটা আরো জটিল হয়, মলদ্বারের দুপাশেই হতে পারে, সেটাকে আমরা বলি হর্ষ ভ্যারাইটির অ্যাবসেস। এবং কখনো কখনো এই অ্যাবসেসগুলি যদি আমরা ড্রেন করি, সেই ড্রেন করলেও কাজ হয় না। এই ক্ষেত্রে আমরা আরেকটা অপারেশন করে থাকি, যেটাকে আমরা বলি প্রাইমারি ফিস্টুলোটমি। আসলে মলদ্বারে অ্যাবসেস, এটার কারণ যেহেতু অ্যানাল গ্ল্যান্ড ইনফেকশন, আমরা শুধু মাত্র অ্যাবসেস ড্রেন করলেই এটা থেকে নিরাময় পাওয়া সম্ভব হয় না। এই ক্ষেত্রে ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য অভিজ্ঞ সার্জন বা আমরা এটা নিয়ে যারা কাজ করি, তারা অ্যাবসেস আসলে অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রাইমারি ফিস্টুলোটমি করে থাকি। এর ফলে তাদের রিকারেন্স রেট অনেক কমে যায়। তবে সমস্যা হচ্ছে যে যারা অনভিজ্ঞ বা এটা নিয়ে কাজ কম করেন, তারা যদি অ্যাবসেসের ক্ষেত্রে প্রাইমারি ফিস্টুলোটমি করতে যান বা এই অপারেশনটা করতে যান, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মলদ্বারের পাশে যে স্পিংটার রয়েছে, যেটা আমাদের মল ধরে রাখতে সাহায্য করে, সেটা ইনজুরি করার সম্ভাবনা থাকে। তার ফলে দেখা যায় অনেক ক্ষেত্রে ইনকন্টিনেন্স বা পায়খানা ধরে রাখার ক্ষমতাও নষ্ট হতে পারে। আমি মনে করব মলদ্বার অত্যন্ত একটি সেন্সিটিভ জায়গা। এটা যদি আপনি অপারেশন করেন বা চিকিৎসা করেন, অবশ্যই একজন অভিজ্ঞ সার্জন যারা এই বিষয়ে কাজ করে থাকেন তাদের কাছে করা উচিত। নয়তো দেখা যাবে এটা থেকে বিভিন্ন রকম বা বারে বারে হচ্ছে বা রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত মলদ্বারে অ্যাবসেস কেন হয় বা কাদের হতে পারে? সাধারণত কারো যদি দেখা যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় কারো যদি ডায়াবেটিস থাকে, অথবা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বৃদ্ধ থাকে, কিংবা কখনো কখনো বাচ্চাদের ক্ষেত্রেও আমরা পেরিঅ্যানাল অ্যাবসেস বা অ্যানোরেক্টাল অ্যাবসেস হতে পারে। অ্যাবসেস হলে যেটাই করতে হবে সেটা হচ্ছে অপারেশন। এটার কোনো ঔষধের চিকিৎসা নেই। আমাদের অনেক রোগীরা মনে করে থাকেন আমার তো আগে সমস্যা ছিল না, অল্প 2-1 দিন ধরে হয়েছে, এটা ওষুধ খেলে চলে যাবে। আমি বলবো সেটা যেন আপনারা না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক আপনাকে দেখবেন, পরীক্ষা করবেন। উনি যদি অপারেশনের কথা বলেন, আমি মনে করি আপনি চিন্তা করে কার কাছে অপারেশন করবেন, অবশ্যই একজন অভিজ্ঞ সার্জনের কাছে, যারা এ বিষয়ে কাজ করে থাকেন তাদের কাছে অপারেশন করলে আপনার রিকারেন্সের সম্ভাবনা যেমন কম থাকবে, আপনি সঠিক চিকিৎসাটা পাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, এই ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো, আপনি যেটা বললেন যে অ্যাবসেস হলে আসলে স্যার চিকিৎসা সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই, তো তার মানে স্যার একজন ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। তো স্যার আমি ছোট্ট করে একটু জানতে চাইবো যে অ্যাবসেস হলে তাহলে স্যার লক্ষণগুলো কি থাকবে, সেই জায়গায় ব্যথা ছাড়া আর কিভাবে তারা বুঝতে পারবে? ধন্যবাদ আপনাকে। অ্যাবসেস হলে যেটা সে বুঝবে, প্রথমত ব্যথা থাকবে, কখনো কখনো দেখা যায় মলদ্বারের পাশে একটু জায়গা ফুলে যায়, এবং কখনো কখনো তার জ্বর আসতে পারে,
কিংবা যে ফুলা জায়গাটা সেটা যদি আমরা স্পর্শ করি, দেখা যাবে শরীরের অন্য জায়গায় যে টেম্পারেচার আছে বা সেখানে একটু বেশি টেম্পারেচার থাকবে, কখনো কখনো ওই জায়গাটা লাল হয়ে যাবে, সেরকম হতে পারে। কিন্তু এটা যদি পায়খানা রাস্তার বহির্ভাগে থাকে বা কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে হবে, কিন্তু অ্যাবসেসটা যদি ভিতরে থাকে সেই ক্ষেত্রে রোগী শুধু ব্যথার কথাই বলবে। অনেক সময় আমাদের চিকিৎসকের কাছে গেলে যেহেতু কোনো ফুলা পান না বা সমস্যা পান না, ধরতে পারেন না, সেই ক্ষেত্রে একজন অভিজ্ঞ সার্জন এটা ধরতে পারেন এবং অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন পরীক্ষার সহায়তা নিতে হয়, যেটাকে আমরা ইতিপূর্বে বললাম এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড অথবা এমআরআই করে আমরা সেটা বুঝতে পারি যদি কোনো ডিপ সিটেড বা সুপ্রালিভেটর অর্থাৎ মলদ্বার থেকে অনেক ভিতরে কোনো অ্যাবসেস থাকে। স্যার, এখন আমি আপনার কাছে আরেকটা কমন সমস্যা সম্পর্কে জানতে চাইবো যে স্যার আপনি যেটা বলেন মলদ্বারের ব্যথা, যেটা টপিক স্যার, ব্যথার সাথে অনেকে কিন্তু এটাও বলে থাকে যে মলদ্বার থেকে আসলে ছোট একটি মাংসের মতো বের হয়ে আসছে। তো স্যার এরকম ভাবে যে মাংসটা বের হয়ে আসে স্যার, এটার কারণটা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। মলদ্বারে মাংসটা বের বিভিন্ন কারণে হতে পারে। সাধারণত দেখা যায় রেকটাল পলিপ যদি থাকে, বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সাধারণত বলে থাকে আমার মল ত্যাগের সময় একটা আঙ্গুরের মতো একটা মাংস বের হয়ে আসে, কখনো কখনো সে বলে থাকে রক্ত যায় এবং মল ত্যাগের পর সেটা ভিতরে চলে যায়। সাধারণত যদি প্যাডাঙ্কুলেটেড রেকটাল পলিপ থাকে সেই ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। আবার কারো যদি 3rd ডিগ্রি হেমোরয়েড থাকে সেই ক্ষেত্রে মল ত্যাগের সময় মলদ্বারের চতুর্দিকে সাধারণত 3টা পজিশনে, যেমন 3, 7 ও 11 o'clock পজিশন বলে থাকি, এই সমস্ত পজিশনে বাড়তি মাংস বের হতে পারে অথবা একটা পজিশনে বের হতে পারে, সেটাও আবার মলত্যাগের পর চলে যায়। এই রোগীরা মলত্যাগের সময় রক্ত যায় সেটাও বলে থাকে, অর্থাৎ 3rd ডিগ্রি হেমোরয়েডের ক্ষেত্রেও বাড়তি মাংস বের হতে পারে। এটা ছাড়া আরেকটা সমস্যা হচ্ছে, সেটাকে বলা হয় আলিশ বা রেকটাল প্রোলাপস বা কোথাও কোথাও বলে কুম্বল গোড়া বের হয়ে যায়, কখনো বলা হয় বাংলাদেশি বিভিন্ন টার্মে বলা হয় গুর্জদ্বার বের হয়ে যাচ্ছে। সেই জিনিসটা হচ্ছে সাধারণত রক্ত যায় না, ব্যথাও করে না। পায়খানা করার সময় মলদ্বারের ভিতর থেকে বাড়তি মাংস বের হয়ে আসে এবং মলত্যাগের পর সেটা চলে যায়। এই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই যেমন রক্ত যায় না বা ব্যথা হয় না, এই ক্ষেত্রে রোগীরা সাধারণত অনেক দেরিতে ডাক্তারের শরণাপন্ন হয়। এটা বিভিন্ন কারণে হতে পারে। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় শরীরের মাংসপেশি যদি দুর্বল থাকে, সে যদি অপুষ্টিতে ভুগে থাকে, তার যদি অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হয়, তাহলে অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য হলে যেমন বিভিন্ন রকম প্রেসার পড়ে, প্রেসারের কারণে বের হতে পারে, অথবা ডায়রিয়া হলে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি তার কোষ্ঠকাঠিন্যটা নিরাময় করি, তার পায়খানার যে হ্যাবিট, বাউল হ্যাবিটটা, অভ্যাসটা ঠিক করি এবং তার যদি ডায়রিয়াটাকে প্রতিরোধ করতে পারি কিংবা তার অপুষ্টিতে থাকলে তার ভালো ভালো খাবার দিয়ে তা ঠিক করতে পারি, তাহলে বয়স বাড়ার সাথে সাথে অনেক ক্ষেত্রে সেটা কমে যায়। এই ক্ষেত্রে আমি বলবো যদি রেকটাল প্রোলাপস বা আলিশ থাকে, বাচ্চাদের ক্ষেত্রে কোনো অপারেশনের প্রয়োজন হয় না, সে বয়স বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যায়। যদি কখনো ঠিক হচ্ছে না, দেখা যায় তার বয়সটা প্রায় 15-16 হয়ে যাচ্ছে, সমস্যাটা খুব বেশি না, মলত্যাগের সময় বাড়তি মাংসের মতো বের হয়ে আসে আবার ঢুকে যায়, তখন সেই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়ে থাকে, সেটাও ঔষধে যায় না। আবার বৃদ্ধ মানুষ যদি থাকে, তাদের শুধু মলদ্বার যে বের হয়ে আসে এমন না, ফিমেল পেশেন্ট যদি থাকে বা মহিলা থাকে, তার ক্ষেত্রে যে জরায়ু বের হয়ে আসতে পারে, কিংবা জরায়ুর পাশে রয়েছে মূত্রথলি অনেক সময় বের হয়ে আসে, যেটাকে আমরা সিস্টোসিল, রেক্টোসিল, তারপর ভ্যাজাইনাল প্রোলাপস, ইউটেরাইন প্রোলাপস অথবা রেকটাল প্রোলাপস বলে থাকি। এখন এইরকম সমস্যা যদি থাকে, তাহলে যেমন আমাদের সার্জনরা দেখবেন, অনেক ক্ষেত্রে আমাদের গাইনোকোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ তাদেরও সহযোগিতা নিতে হয়, অনেক ক্ষেত্রে ইউরোলজিস্ট তাদেরও সহযোগিতা নিতে হয়। এই সমস্যাগুলো অত্যন্ত জটিল প্রকৃতি। এখন এটার কি চিকিৎসা করব? এটার চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় আমরা এটার পার্শ্ব যদি থাকি, সেই ক্ষেত্রে আমাদের অপারেশনের প্রয়োজন হয়। এখন বিরতির সময় স্যার আমাদের একটা ফোন কল চলে এসেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনি ফোন করেছেন রাজ টিভি স্টুডিওতে, আপনি আপনার পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমি মিরপুর থেকে নাসিম বলছিলাম। হ্যালো দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি মিরপুর থেকে নাসিম বলছিলাম। জি, আমি মাসুম স্যারের কাছে একটি হ্যালো দর্শক, ফোনটা হয়তো কেটে গেছে। দুঃখিত দর্শক, ফোনটা কেটে গিয়েছে, আপনি আবার চেষ্টা করুন। এখন যেটা বলছিলাম আর কি,
রেকটাল প্রলাপস স্যার যদি আমরা হয়, একটু শুনে ছোট একটা বিরতির পর, স্যার বিরতিটা সময় হয়ে গেছে। দর্শক, সময় হলো ছোট একটি বিরতির পর, ফেরত আসছে বিরতির পর, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তুমি বড় একা হয়ে গেলে বাবা, নিজের দিকে খেয়াল রেখো। তুমি নিজের দিকে খেয়াল রেখো, মেয়েটাও বিদেশ চলে গেল। আঙ্কেল, নিজের দিকে খেয়াল রাখবেন। হ্যালো, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। থাকুন নির্ভয়, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। কাঁদবো না, তুমি একা একটা মানুষ। একা কোথায়? ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল আছে আমার পাশে। ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, তখন আপনি আর একা নন। আমি দেখি রাজ টিভি অনেক অনুষ্ঠান কভার করছে, স্পেশালি হেলথ সেক্টর, মেডিকেল রিলেটেড প্রোগ্রাম, অনুষ্ঠানগুলো অনেক বেশি কভার করে। আমি নিশ্চয়ই শুভকামনা করি এবং এই প্রত্যাশা করি যে এই দেশটা বাংলাদেশ স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন উনি দেখেছিলেন, তার সারাটি জীবন দিয়ে এদেশের স্বাধীনতা দিয়ে গিয়েছেন আমাদের, সেই চেতনাটাই যেন ধরে রাখতে পারে রাজ টিভি। এই হলো আমার প্রত্যাশা। অনেক ভালো করুন, অনেক পথ এগুতে হবে। জয় বাংলা বলে আগে বাড়েন, ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। জয় বাংলা। বাংলাদেশের প্রথম অনলাইন স্বাস্থ্য বিষয়ক টেলিভিশন চ্যানেল হচ্ছে রাজ টিভি এবং এই চ্যানেলটি প্রতিনিয়ত উন্নতি করছে। আমি এর আরো উন্নতি কামনা করি এবং আশা করি স্বাস্থ্যসেবা যত এগিয়ে যাবে, রাজ টিভিও তত এগিয়ে যাবে। রাজ টিভির সকল দর্শককে শুভেচ্ছা। দর্শক, ফিরলাম ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন কলোরেক্টাল কেয়ার সলিউশন ইজ হিয়ার, পাওয়ার্ড বাই কেয়ার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলেজ গেট। এবং আজকে আমরা কথা বলছি মলদ্বারের ব্যথা, এর কারণ, চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। চলুন দর্শক, আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। স্যার, আপনি রেক্টাল প্রলাপস নিয়ে বলছিলেন, বা মলদ্বার দিয়ে আসলে কোনো মাংস বের হয়ে গেলে সেটা চিকিৎসা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। রেকটাল প্রলাপস যদি হয়, যেটি ইতিপূর্বে বললাম, বাচ্চাদের যদি হয়ে থাকে, সেটা সাধারণত আমরা অপারেশন করি না। সে যদি অপুষ্টিতে ভুগে, সে অপুষ্টিটা যেন কারেকশন করা যায় সেটার ব্যবস্থা করে থাকি। কিন্তু যদি প্রলাপসটা থেকেই যায়, সেই ক্ষেত্রে তো অপারেশনের প্রয়োজন হয়। অপারেশন আমাদের বিভিন্নভাবে করা যায়। সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা যায় পেট কেটে অপারেশন করে থাকি, যেটাকে বলা হয় রেক্টোপেক্সি। অর্থাৎ মলদ্বারটা যে বের হয়ে যাচ্ছে, সেটা যেন বের হতে না পারে, সেটা আমরা অপারেশনের মাধ্যমে ওই মেরুদণ্ডের সাথে, বা যেটাকে আমরা স্যাক্রাল প্রমেন্টরি বলি, সেখানে আমরা আটকিয়ে দিই। সেটা আবার বিভিন্নভাবে করা যায়, যেটা বলে ওপেন পদ্ধতি, যেটা পেট কেটে করে থাকি, অথবা ল্যাপারোস্কোপিক পদ্ধতির মাধ্যমে। সেখানে আবার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন ভেন্ট্রাল রেক্টোপেক্সি, যারা ডাক্তার তারা হয়তো বুঝে থাকবেন, বা পোস্টেরিয়র রেক্টোপেক্সি। কখনো আমরা সুচার রেক্টোপেক্সি করে থাকি, কখনো যেই অংশটা বের হয়ে যায় সেই অংশটা কেটে অপারেশন করে থাকি, যেটাকে বলা হয় রিসেকশন রেক্টোপেক্সি। এছাড়াও সার্জারিগুলির নাম বলছি, এটা ছাড়াও পায়খানার রাস্তা দিয়ে কিছু অপারেশন করা হয়, যেটাও বিভিন্ন নাম থাকে, যেমন ডিলুমস অপারেশন, আলটিমিয়ার্স অপারেশন, এবং অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যদি ইমার্জেন্সি কারণ হয়ে থাকে, পেশেন্টের কোনো অপারেশন করা যাচ্ছে না, হঠাৎ করে বের হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা থিয়ার্স একটা অপারেশন করে থাকি। মলদ্বারের চিকিৎসার সবচেয়ে প্রবলেমটা হচ্ছে, এখানে রোগ হচ্ছে রেকটাল প্রলাপস, কিন্তু এটার অপারেশনের পদ্ধতি বিভিন্ন রকম। এটা সার্জন নির্ধারণ করবে তার জন্য কোন পদ্ধতিটা ভালো হবে। অন্যান্য অপারেশনের ক্ষেত্রে যেমন গলব্লাডারে একটা পাথর হচ্ছে, এটার চিকিৎসা হচ্ছে গলব্লাডারটা কেটে ফেলা। আইদার হচ্ছে ওপেন মেথডে করতে পারি, অথবা ল্যাপারোস্কোপিক মেথডে করতে পারি। কিন্তু মলদ্বারে যে সমস্যাই হোক না কেন, সেটা যেমন বিভিন্ন টাইপের প্রলাপস থাকে,
যেমন প্রোলাপসকে কতগুলিকে বলি আমরা মিউকোজাল প্রোলাপস, কতগুলি পুরাটা মলদারটা বের হয়ে যাচ্ছে সেটাকে বলি কমপ্লিট প্রোলাপস, এবং কতগুলি ক্ষেত্রে দেখে যে ইমার্জেন্সি হয়ে পড়ে মলদারটা বের হয়ে গেল আর ভিতরে ঢুকছে না, এবং এই অপারেশনের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। সেজন্য আমাদের জনমনে অনেক সময় ধারণা থাকে মলদারে চিকিৎসা করলেও হয় না বা বারবার হয়। এটার একমাত্র কারণ হচ্ছে কোনো অভিজ্ঞ সার্জন যদি মলদারের চিকিৎসা না করে তাহলে দেখা যায় আসলে কোন অপারেশনের জন্য বা কোন প্রবলেমের জন্য কোন অপারেশনটা লাগবে সেটা অনেক সময় বোধগম্য হয় না। এখন সেই ক্ষেত্রে এটা রিকারেন্সের সম্ভাবনা থাকে, কিন্তু মলদারে যদি আমরা সঠিকভাবে রোগটা নির্ণয় করতে পারি এবং সে অনুসারে চিকিৎসা দিতে পারি তাহলে অধিকাংশ ক্ষেত্রে এটা থেকে নিরাময় পাওয়া সম্ভব। আরেকটা কারণ যেটা হচ্ছে মলদারে ব্যথা, অ্যানাল ফিশার। অ্যানাল ফিশারটা হচ্ছে খুবই কমন একটা প্রবলেম, সেটার কারণেই ম্যাক্সিমাম রোগীরা বলে থাকে আমার মধ্যে মলদারে ব্যথা হয়ে থাকে। অ্যানাল ফিশার হলে যেটা হয় রোগীরা বলে থাকে মল ত্যাগের পর আমার পায়খানা রাস্তাটা ফেটে যায়, এবং ফেটে যাওয়ার জন্য ব্যথা হয়, সেই ক্ষেত্রে রোগীরা বলে জ্বালা পোড়া করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মলের সাথে একটু রক্ত লেগে থাকে, এরকম প্রবলেমগুলি হতে থাকে। এটা সাধারণত কারো যদি কোষ্ঠকাঠিন্য হয় অথবা পায়খানাটা খুব বেশি নরম হয় বা বারে বারে ডায়রিয়া হচ্ছে, কখনো কখনো আমাদের মা বোনদের যখন প্রেগনেন্সি হয় তখনও বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় মলাশয়ের উপর প্রেসার পড়ে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, এই অ্যানাল ফিশারটা হতে পারে। অ্যানাল ফিশারের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় অধিকাংশ ক্ষেত্রে তার কোনো অপারেশন লাগে না। এই ক্ষেত্রে রোগী যদি তার খাদ্যাভ্যাসটা পরিবর্তন রাখে, ওষুধপত্র খায়, পায়খানা নরম রাখে, নিয়মিত মল ত্যাগের অভ্যাস করে, এবং কখনো কখনো কিছু ওষুধপত্র আমরা দিই, যেমন কিছু ওয়েনমেন্ট, পায়খানা নরম করার ঔষধ, এই ক্ষেত্রে সেটা সেরে যায়। যদি দেখা যায় না ওষুধে কোনো কাজ হচ্ছে না, বারে বারে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের অপারেশনের প্রয়োজন হয়। অপারেশনে অত্যন্ত সহজ এবং এতে সফলতার রেট প্রায় 100%। এই ক্ষেত্রে আমরা কি করি, মলদারের আমরা স্থানীয়ভাবে অবশ করে অথবা মেরুদণ্ডের পিছনে একটা ইনজেকশন দিয়ে, যেটাকে আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া বলি, কখনো কখনো জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েও অপারেশন করা যায়। এই অপারেশনটা করলে সাধারণত দেখা যায় রোগীদের একদিন হসপিটালে থাকতে তেমন কষ্ট হয় না, এবং এই অপারেশনটা করলে রোগীটা ভালো হয়ে যায়। আমি মনে করব মলদারের সমস্যা হলেই আপনারা ভয় পাবেন না, মনে করবেন না এটা সারবে না, আমাদের অনেক কষ্ট। আমি মনে করি যেই ক্ষেত্রে ডাক্তাররা আপনাকে দেখে অপারেশনের কথা বলবে, যদি অপারেশন করে ফেলে সেটা থেকে সম্পূর্ণ রূপে নিরাময় পাবেন। কিন্তু কারো যদি দেখা যায় প্রোক্টালজিয়া ফুগাস হয় কি কারণে, এই ক্ষেত্রে দেখা যায় রোগীরা বলে আমাদের মলদারে প্রচুর ব্যথা করে, কিন্তু আমরা যখন বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করি যেমন ডিআরই, প্রোক্টোস্কোপি কিংবা কোলোনোস্কোপি, দেখা যায় তেমন কিছু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমাদের রোগীদের বিভিন্ন রকম এক্সারসাইজ বা পেন কিলার দিয়ে থাকি, যেটাকে বলে বায়োফিডব্যাক এক্সারসাইজ, কতগুলির ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ওষুধপত্র দিয়ে থাকি। কাজে মলদারের ব্যথা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, চিকিৎসক দেখে শুনে সেটা চিকিৎসা দিতে পারবে। এটা ছাড়াও কারো ক্ষেত্রে দেখা যায় রেকটাল ক্যান্সার হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় যদি ক্যান্সার হয় প্রাথমিক অবস্থায় তেমন কোনো সমস্যা থাকে না, কিন্তু এটা যদি অ্যাডভান্স হয়ে যায় দেখা যায় বিভিন্ন নার্ভের মধ্যে ইনভলভ করে ফেলেছে, এটা সারা শরীরে ছড়িয়ে গেছে কিংবা হাড্ডিতে চলে গেছে, বোনসে চলে গেছে, সেই ক্ষেত্রে মলদারে প্রচুর ব্যথা হতে পারে ক্যান্সারের ক্ষেত্রে। এটা ছাড়াও দেখা যায় মেরুদণ্ডের নিচের অংশে একটা হাড্ডি রয়েছে, যেটাকে আমরা কোক্সিস বলি। অনেকের বিভিন্ন বসার সমস্যা থাকতে পারে, যেটাকে বলি কোক্সিডাইনিয়া হলেও দেখা যায় রোগীরা সাধারণত বলে থাকে আমার ব্যথা হয় কিন্তু এটা মলত্যাগের সাথে সম্পর্ক নাই, যখন বসে থাকি প্রচন্ড ব্যথা হয়। সেই ক্ষেত্রে আমি রোগীদেরকে বলবো আপনারা যদি মেরুদণ্ডটা সোজা করে বসেন এবং সবসময় কুঁজো হয়ে না বসেন এবং ব্যথা হলে বিভিন্ন ওষুধপত্র খান এবং কিছু নিয়ম মেনে চলেন, তাহলে সেই ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ধন্যবাদ স্যার। আমাদের একটা ফোন কল চলে এসেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনি ফোন করেছেন রাজ টিভি স্টুডিওতে, আপনি আপনার পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? দুঃখিত দর্শক, আপনি চেষ্টা করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। স্যার, আসলে আমাদের সাথে অনেক দর্শক আছেন এবং ফেসবুকের মাধ্যমে আসলে স্যার অনেক দর্শক আমাদের সাথে আছেন, এবং একজন আপনাকে একটা প্রশ্ন করেছেন। উনি স্যার আপনাকে প্রশ্ন করেছেন যে স্যার ফিস্টুলা 6 o'clock and 5 o'clock পজিশনে
3 থেকে 4 সেন্টিমিটার দূরে দুইটা এক্সটার্নাল ওপেনিং, এটা কি স্যার লো ভ্যারাইটি ফিস্টুলা কিনা, এটা হ্যাঁ, স্যার তুমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এখন দেখা যায় লো ভ্যারাইটি ফিস্টুলা বলতে আমরা বুঝি যদি কোনো একটা ফিস্টুলা সাধারণত এক্সটার্নাল ওপেনিং যেটা থাকে সেটা মলদ্বারের খুব কাছাকাছি থাকে, উইদিন 2 সেন্টিমিটার ফ্রম দ্য অ্যানাল বার্স, সেই ক্ষেত্রে আমরা লো ভ্যারাইটি বলি। এই ক্ষেত্রে যেহেতু দুইটা ওপেনিং রয়েছে, এখন আমাদের যদি মাল্টিপল ওপেনিং থাকে এবং মলদ্বার থেকে একটু দূরে থাকে সেটাকে আমরা কমপ্লেক্স ভ্যারাইটির ফিস্টুলা বলে থাকি। কমপ্লেক্স ভ্যারাইটির ফিস্টুলা বলতে আমরা যেটা বুঝি, কারো যদি রিকারেন্ট ফিস্টুলা হয়, মানে আগে অ্যাবসেস অপারেশন করা হয়েছিল বা ফিস্টুলা অপারেশন করা হয়েছিল আবার হয়েছে, তাকে আমরা কমপ্লেক্স ফিস্টুলা বলি। কিংবা কারো যদি মাল্টিপল ওপেনিং থাকে, দুইটা বা তার চেয়ে বেশি, এবং কারো ক্ষেত্রে যদি এক্সটার্নাল ওপেনিংটা দেখা যায় মলদ্বার থেকে বেশ দূরে, মোর দেন 3 সেন্টিমিটার, সেটাকেও কমপ্লেক্স ফিস্টুলা বলে থাকি। তাছাড়া ফিমেল পেশেন্ট যদি থাকে, এক্সটার্নাল ওপেনিং যদি এন্টিরিয়রলি থাকে, অর্থাৎ সামনের দিকে থাকে, যেহেতু তার জরায়ু এবং পায়খানার রাস্তার মাঝখানে যদি ওপেনিং থাকে, সেই ক্ষেত্রে যদি অপারেশনটা করা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় পেরিনিয়াল টিয়ার হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকেও কমপ্লেক্স বলি। এখন এটা কি কমপ্লেক্স নাকি সিম্পল সেটা বোঝার জন্য আমাদের কিছু পরীক্ষা করতে হয়। আমরা যারা এক্সপিরিয়েন্স সার্জন, আমরা অনেক সময় রোগীকে একটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন কিংবা এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া এটা করেও বুঝতে পারি, কিন্তু কমপ্লেক্স বা সিম্পল এটা বুঝতে হলে আমাকে বিভিন্ন পরীক্ষার আশ্রয় নিতে হয়। আগে যেমন ফিস্টুলোগ্রাম করা হতো, ফিস্টুলোগ্রাম করে ফিস্টুলাটা কি কমপ্লেক্স না সিম্পল সেটা বোঝা মুশকিল। এখন যে এই পদ্ধতিতে পরীক্ষা করা হয়, আমরা যদি এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড করে থাকি অথবা এমআরআই করে থাকি, সেই ক্ষেত্রে ওই যে দুইটা নালী, সেই নালীর সাথে কোনো ইন্টারনাল স্পিংটার বা এক্সটার্নাল স্পিংটারের রিলেশন আছে কিনা, যদি দেখা যায় কোনো একটা ফিস্টুলার নালী এক্সটার্নাল স্পিংটার যেটা পায়খানা ধরে রাখতে সাহায্য করে তার 30%-এর বেশি ইনভলভমেন্ট হয়ে যায়, সেটাকে আমরা বলে থাকি জটিল ফিস্টুলা। আমি মনে করি আপনার এটা কি সিম্পল ফিস্টুলা। ফিস্টুলাকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়, যেমন সিম্পল, লো ভ্যারাইটি, হাই ভ্যারাইটি, সিম্পল বা কমপ্লেক্স। তারপরে যেটাকে পার ক্লাসিফিকেশন রয়েছে সেটা হচ্ছে যেমন আপনার ইন্টারস্পিংটারিক, ট্রান্সপিংটারিক, সুপ্রাস্পিংটারিক, এক্সট্রাস্পিংটারিক। অনেক ক্ষেত্রে দেখা যায় ফিস্টুলার যে শুধু দুইটা ওপেনিং থাকবে এমন না, আমরা প্রায়শই এই জিনিসটা ভুল করে থাকি। অনেক ক্ষেত্রে দেখা এক্সটার্নাল ওপেনিং রয়েছে, আমরা একটা পরীক্ষা দিলাম ফিস্টুলোগ্রাম, সেই ক্ষেত্রে হয়তো ইন্টারনাল ওপেনিংটা দেখা যাচ্ছে না, অনেক সময় বলে থাকে এটা সাইনাস। আসলে আমি বলবো সেটা সাইনাসটা, যেহেতু ফিস্টুলার উৎপত্তি হচ্ছে 90% ক্ষেত্রে হচ্ছে অ্যানাল গ্ল্যান্ড ইনফেকশন, অনেক ক্ষেত্রে এপিথেলাইজেশন হয়ে সেই জিনিসটা বন্ধ হতে পারে। কিন্তু আমরা যদি শুধুমাত্র সাইনাস ট্র্যাকটা এক্সিশন করে ফেলি, ওই ফিস্টুলার যেই আসল জায়গা ইনফেক্টেড অ্যানাল গ্ল্যান্ড সেটা যদি রিমুভ না করি, আবার হওয়ার সম্ভাবনা থাকে। কাজী এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স ফিস্টুলা সেটা বলার জন্য আমার এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড অথবা এমআরআই অ্যানাল ক্যানাল করতে হবে, সেটার মাধ্যমে বলে দিতে পারবো। অথবা আমরা অপারেশনের সময় এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করে আমরা বলতে পারি এটা সিম্পল না কমপ্লেক্স। আপনি হয়তো ডাক্তার, সেজন্য প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনি আমার কথা থেকে বুঝতে পেরেছেন। স্যার মলদ্বারের যে ব্যথা, স্যার ব্যথার কারণ বলতে গিয়ে কিন্তু অনেকগুলো রোগের নাম আমরা স্যার শুনলাম, অ্যানাল ফিশার বা আর অনেক কিছু। তা স্যার এগুলোর থেকে আসলে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা একটু যদি বলতেন। ধন্যবাদ। এতক্ষণ আমরা যে আলোচনাগুলি করলাম, পেরিয়ানাল অ্যাবসেস, অ্যাবসেস থেকে ফিস্টুলা হবে, কখনো ক্যান্সার হবে না। অ্যানাল ফিশার থেকেও বড় জোর আপনার ফিস্টুলা হতে পারে, অ্যাবসেস হতে পারে অথবা হ্যামোরয়েড। যেহেতু অ্যানাল ক্যানালটা চিকন হয়ে যায়, পায়খানা করতে গেলে প্রচণ্ড চাপ দিতে হয়, আর হ্যামোরয়েড হতে পারে, কিন্তু ক্যান্সার হবে না। এগুলো হচ্ছে বিনাইন ডিজিজ। অনেক সময় আমাদের রোগীরা মনে করে থাকেন না অ্যানাল ফিশার থেকে ক্যান্সার হয়ে যাবে দীর্ঘদিন অপারেশন না করলে। আমি মনে করি এটা অহেতুক দুশ্চিন্তা। তবে এই আপনার অ্যানাল ফিশার হয়েছে নাকি ক্যান্সার হয়েছে সেটা তো আসলে রোগীদের পক্ষে বোঝা সম্ভব না। সেটা ডায়াগনোসিস করতে হবে একজন দক্ষ সার্জনকে দিয়ে বা চিকিৎসককে দিয়ে। এটা থেকে ক্যান্সার হবে না। স্যার ধন্যবাদ আপনার এত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। স্যার আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, স্যার শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনা করার জন্য। এখন আমি বলবো মলদ্বারে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, এটার উপসর্গ মোরলিস। কেউ বলে হচ্ছে ব্যথা করে, কেউ বলে রক্ত যায়, কেউ হয়তো বলে পায়খানা করার পর পূর্ণতা আসে না। আবার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যেগুলি ক্যান্সারের কথা যেটা আপনি বললেন, ক্যান্সারগুলি প্রাথমিক অবস্থায় তেমন কোনো উপসর্গ থাকে না।
কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার, পৃথিবীতে যত রকম ক্যান্সার আছে তার মধ্যে অন্যতম একটা কারণ মানুষের মৃত্যু। প্রথম দিকে দেখা যায় মহিলাদের ক্ষেত্রে দেখা যায় জরায়ু ক্যান্সার, ব্রেস্টের ক্যান্সার হতে থাকে, পুরুষদের ক্ষেত্রে ফুসফুসে ক্যান্সার, কিন্তু কোলন ক্যান্সারও একটা অন্যতম কারণ। কোলন ক্যান্সার যেহেতু কোলনে হয় অথবা রেকটামে হয়, প্রাথমিক অবস্থায় এর কোনো সিমটম থাকে না। কারো যদি বংশে কারো ক্যান্সার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের আগে থেকে যদি আমরা স্ক্রিনিং এর আওতায় নিয়ে আসতে পারি, কোলোনোস্কোপি করতে পারি, সেই ক্ষেত্রে সেটা আগে থেকে ধরা পড়ে। কারো যদি পলিপ থাকে, সেই পলিপটা যদি কেটে দেয় তাহলে দেখা যায় ক্যান্সারটা হচ্ছে না। কারো যদি দেখা যায় আপনার রোগীর ইতিহাস শুনে তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যদি নির্ণয় করতে পারি তাহলে বড় ধরনের কোনো অপারেশনের প্রয়োজন হয় না, সাধারণত এন্ডোস্কোপির মাধ্যমে সেটা করা যায়। কাজে আমি বলবো মলদ্বারের যে সমস্যাই হোক না কেন, আপনি খুব সিম্পলভাবে না নিয়ে আপনি যদি চিকিৎসকের শরণাপন্ন, চিকিৎসক দেখে শুনে পরীক্ষা করে আপনার নির্ণয় করতে পারেন এবং ক্যান্সার হলেও সেটা চিকিৎসা করাতে পারেন। এখন ক্যান্সার, কোলন ক্যান্সার এটা হচ্ছে একটা প্রতিরোধযোগ্য এবং এটা একটা নিরাময়যোগ্য ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায়। এবং আজকে এই যে মার্চ মাস হচ্ছে কোলন ক্যান্সার সচেতনতার একটা মাস। কোলন ক্যান্সার থেকে আমরা প্রতিরোধ করতে পারি কিভাবে? আমরা যদি রেড মিট যেটাকে বলি, যেমন গরুর মাংস, খাসির মাংস, এগুলি যদি কম খাই, আমরা যদি প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবলস, তারপর হচ্ছে ফ্রুটস, পানি খাই, কায়িক পরিশ্রম বেশি করি, এগুলি আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা যদি কোষ্ঠকাঠিন্যটা অ্যাভয়েড করি, প্রতিদিন প্রত্যুষে মলত্যাগের অভ্যাস করি, কায়িক পরিশ্রম করি, শাকসবজি খাই, সেই ক্ষেত্রে যে অ্যানাল ফিসার বা মলদ্বারের অনেক সমস্যাই বা হ্যামোরয়েড এগুলি প্রতিহত করতে পারি। কাজে আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আমরা অপারেশন করার চেয়ে আমরা রোগগুলি হেলদি লাইফ লিড করে প্রতিরোধ করতে পারি। হেলদি লাইফ লিড করার জন্য আপনাদের যেটা করতে হবে, নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে, আপনার গ্রিন ভেজিটেবলস খেতে হবে, শাকসবজি খেতে হবে, রেড মিট বা ফাস্ট ফুডগুলি আপনি অ্যাভয়েড করবেন বা এটা গ্রহণ থেকে বিরত থাকবেন, কায়িক পরিশ্রম করবেন। এটা বলে আমি শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ, রাজ টিভিকেও ধন্যবাদ এবং আমার দর্শক শ্রোতা যারা এতক্ষণ কষ্ট করে আমার কথা শুনছে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, পাইপথের সমস্যাগুলি প্রতিরোধ করেন এবং এটার যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে সচেতন হন এবং সঠিকভাবে চিকিৎসা নেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকেও। দর্শক, আজকে আমরা কথা বললাম মলদ্বারের বিভিন্ন সমস্যা নিয়ে, বিশেষ করে মলদ্বারের ব্যথা নিয়ে। আপনারা এরকম কোনো সমস্যা দেখা দিলে নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন, এটাই আমরা আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজ টিভির সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.